স্বপ্নের পদ্মা সেতুতে রেল চলছে আজ। সারা দেশে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে রাজধানী ঢাকার সাথে। নতুন রেলপথটি ঢাকার গ্যান্ডারিয়া, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে পদ্মা সেতু হয়ে মাদারীপুর, ফরিদপুর পর্যন্ত গেছে। আগামী বছর এই রেলপথের বাকি অংশ ভাঙা যশোর পর্যন্ত চালুর লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের। মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্ত থেকে ট্রেন চলাচলের উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে এক নতুন যুগে পা রেখেছে বাংলাদেশ। এই রেলপথ নির্মাণ করা হচ্ছে চীনের অর্থায়নে G2G ভিত্তিতে। প্রকল্পের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ CREC। পদ্মা সেতুতে রেলপথের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আজ চায়না মিডিয়া গ্রুপ আর RTV যৌথ আয়োজনে গ্লোবাল ওয়াচে, পাওয়ার্ড বাই L4 ফ্যাশন। সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। আজকে আমাদের সাথে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন যাদের হাত ধরে আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এমন মানুষজন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে যারা রয়েছেন তাদের পরিচয় প্রথমে আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাইফুজ্জামান শিখর। আমি মাগুরা সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। জি ধন্যবাদ। আমি আদিল মোহাম্মদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক, একই সাথে নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট IPT। এছাড়াও CREC থেকে উপস্থিত রয়েছে আমাদের মাঝে আরও দুজন। My name is Lu. I'm from CREC. I'm the director of the construction in the PBRP. Thank you. I'm Zhong Xu Kang from CREC and I work for commercial department. I'm so proud to be here to introduce our project here. Hope we can have a good day here. Thank you. এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছেন বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আমিনুর রহমান খান। অনলাইনে আরও রয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এবং ওখানকার কিছু শিক্ষার্থী। এছাড়াও এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত আছে চায়না রেলওয়ে ইন্ডাস্ট্রি গ্রুপের আরও বেশ কিছু মানুষ। অনলাইনে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের পরিচালক মিস্টার লি লিন, যুক্ত হয়েছেন কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ওয়াং লিলি, ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের পরিচালক ইনানফু। এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আরও উপস্থিত রয়েছেন এখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী। আমরা এক এক করে আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শুনব। প্রথমেই আমরা চলে যাচ্ছি নওডাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের কাছে। আপনার এলাকার বাসিন্দারা প্রত্যক্ষভাবে রেলপথের সুযোগ সুবিধা পাচ্ছে, এতে জনগণের প্রতিক্রিয়া কি এবং কিভাবে দেখছেন আপনারা এই যোগাযোগ ব্যবস্থাকে? প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে অত্যন্ত আনন্দিত। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন রেল সংযোগটা উদ্বোধন করলেন, হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখাইছে কয়েক হাজার লোক আনন্দ উল্লাসে ফেটে পড়ছিল আমার নওডাবা ইউনিয়নের প্রান্তরে। আমরা সকলেই আনন্দিত এবং গর্বিত যে আমাদের একসময় স্বপ্ন ছিল পদ্মা সেতু, কিন্তু যে রেল যে উদ্বোধন হবে এটা আমাদের কল্পনাও ছিল না, অকল্পনীয়। এবং আমরা শুধু যোগাযোগ ব্যবস্থায় নওডাবা ইউনিয়নে না, পুরো দক্ষিণাঞ্চলের একটা নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে রেল যোগাযোগের মাধ্যমে। আমাদের দেশের কৃষি পণ্য এবং অন্যান্য দ্রব্যাদি সরাসরি বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যোগাযোগ করার জন্য সুব্যবস্থা হয়েছে। আর সবচেয়ে বড় হয়েছে আমাদের এই জাজিরারেই উৎপাদিত কৃষি পণ্য এখন ইউরোপের মার্কেট গুলোতে যাচ্ছে। এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের প্রতি সুদৃষ্টি রাখার জন্য। ধন্যবাদ। মিস্টার লু সেনের কাছে। মিস্টার লু সেন, পদ্মা সেতু রেলওয়ে লিঙ্ক নির্মাণের সময় প্রকল্প পরিচালনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এবং আপনি এটি কিভাবে সমাধান করেছেন? This is a very good question. Before giving my answer, we need to know the PBRP is a mega project. Just take the manpower number, for example. We had over 8,000 people working in these projects and the construction peak period, which means that we have to complete huge amounts of works within limited durations. But at the same time, from the year 2020 to the year 2021, the COVID-19 came to us, which did not only take away the people's health and life, but also affect our project seriously. The first issue we faced is the labor's turnover. Since a lot of people working in our projects, some of them were afraid of being affected by the others.
So they left the products. And the second issue is the materials, because the restriction on the traffic, so a lot of materials cannot be delivered on time. But the CREC and the experienced company, we already realized and made the COVID-19 spread in Bangladesh. So we took action immediately. The first thing we do is to extend the awareness education to the staff in the products, and also to the local villagers and the residents along the products. So we tell them how to protect themselves and also reduce their fears on the COVID-19. The second thing we do is we provide a safe and hygienic environment for the people working in the PBRP. If my memory is right, we built and rent 72 accommodation zones for the local laborers. They can live peacefully inside, and also we provide the meals for free and subsidies to let them settle down and focus on the works. And today, I'm happy to say that finally we overcome all the difficulties and went through the hard time and achieve our target. Thank you. থ্যাংক ইউ সো মাচ মিস্টার লুসেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডাবা ইউনিয়ন পরিষদ অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে কয়েকজন শিক্ষার্থী। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। তোমাদের কাছ থেকে আমরা তোমাদের নামগুলো জানতে চাই এবং কে কোন ক্লাসে পড়ো সেটি বলে আমাদের সাথে যুক্ত হও। আমি মারিয়া শরীফ, ১০ম শ্রেণী, রোল ১। আমি সিফাত, রোল ২, ১০ম শ্রেণী। তোমাদের কাছে জানতে চাই যে পদ্মা সেতু তৈরি হওয়ার পরে যে এখন আবার রেলপথ চালু হয়েছে, তোমরা কি ভ্রমণ করেছো ইতিমধ্যে? এখনো আমাদের ভ্রমণ করা সম্ভব হয়নি, কারণ আমাদের পরীক্ষার জন্য আমরা এখনো ভ্রমণ করতে পারিনি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাস্তবায়নটি পূর্ণ করেছে আমাদের দক্ষিণ থানার এদিকে সৈয়দপুর, তারপরে মাদারীপুর, আমাদের জন্য বড় একটা পাওয়া, কারণ আমরা অনেক অর্থনৈতিক কারণেও অনেক সুবিধা পাচ্ছে সরকারের জন্য, সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি আমাদের এই দক্ষিণ থানার এই মানুষজন। তো এক্ষেত্রে আমরা রেল সংযোগে এখনো যাওয়া হয়নি, কিন্তু আমরা এসএসসি ক্যান্ডিডেট, তার জন্য আমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সুযোগ পাচ্ছি না। কিন্তু এখনো যদি নভেম্বরের ১ তারিখ থেকে বলা হয়েছে রেল চালু হবে, তো তারপরে আমরা ভ্রমণ করবো ইনশাল্লাহ। ওকে, তোমাদের পরিবারের সদস্যরা বা আশেপাশের মানুষজন কি বলছে? তাদের শেয়ারের বিষয়গুলো হচ্ছে, তারা বলেছে যে পদ্মা সেতু হবে এরকম একটা স্বপ্ন ছিল মানুষের, কিন্তু যে রেল স্টেশন হবে এরকম একটা স্বপ্ন, এটা অকল্পনীয় ছিল মানুষের। তো তারা যেহেতু সহজে এরকম একটা সুবিধা পাচ্ছে, তাদের কাছে এটা সত্যি অবিশ্বাস্য, তাদের অনুভূতিটা খুবই সুন্দর। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা সবসময় ধন্যবাদ জানায়, যেহেতু আবার ১০ অক্টোবর উদ্বোধন চলছে। তোমাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য এবং তোমাদের অভিব্যক্তি আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য সাইফুজ্জামান স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাই, স্যার আপনার নির্বাচনী এলাকা হচ্ছে মাগুরা। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে সম্ভবত আপনি এই পথেই সামনে যাতায়াত করবেন। তো আপনি কি মনে করেন যে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি আসলে কতখানি ফলপ্রসূ একটি ওয়ে হবে? পদ্মা সেতু আমাদের স্বপ্নের চেয়েও আমরা যা চিন্তা করি নাই তার চেয়ে বেশি এফেক্টিভ হয়েছে। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, যখন পদ্মা সেতুটা উদ্বোধন করতে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 25 তারিখ, আমরা পার্লামেন্ট মেম্বাররা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বাসে করে গিয়েছিলাম। 3-4টা বাস আমরা যে কয়জন ধরা যায় আমরা গিয়েছি। তো আমাকে প্রশ্ন করেছিল যে আপনার লাভ কী? তো যেদিন উদ্বোধন করলাম সেদিন আমি বলেছিলাম আমার কোনো লাভ নেই, আমি পাটুরিয়া দিয়েই যাব। তো 27 তারিখ যখন আমি মাগুরার আমার নির্বাচনী এলাকায় উদ্দেশ্যে রওনা দিলাম, এটা তখন বাজে 6:58, 6:58 বাজে, আমি আমাদের ন্যাম ভবনের সামনে থেকে রওনা দিলাম। তো আমি কনফিউজড, আমি কোন পাশ দিয়ে যাব। তো ড্রাইভারে বললাম যে না চলেন যাই, পরীক্ষামূলক চলি। তো আমি পদ্মা সেতু দিয়ে যাওয়ার নিয়ত করে যখন বের হয়ে গেলাম, আমি 2 মিনিট আগে, 2 ঘন্টা বাজতে 2 মিনিট আগে আমি মাগুরায় পৌঁছালাম। মাগুরায় যখন পৌঁছালাম তখন এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। আমার সহযাত্রী যে ছিলেন তাকে বললাম যে তুই আমার হাতে একটা চিমটি দে, আমি সত্যিই আমি এই 2 ঘন্টা বাজতে 2 মিনিট আগে আসলাম নাকি আসলে আমি স্বপ্নের ঘরে আছি। তো যখন সে আমাকে চিমটি দিল সত্যি, তখন ভাবলাম যে না, এটা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হলেও বিষয়টি বাস্তব।
তো এই পদ্মা সেতু এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটি প্রাপ্তি। আসলে এটি আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করছেন এবং এটি আসলে আমাদেরও ভালো লাগার এই বিষয়। পদ্মা সেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবনযাত্রা এবং তাদের ভৌগোলিক অবস্থানের যে উন্নতি ঘটাবে, এটা এখনো আমাদের ওই এলাকার মানুষ এখনো বুঝতে পারছে না। আমরা যারা ওই এলাকার মানুষ, আমরা ঈদের সময় বা বিভিন্ন একটু বেশি দিনের বন্ধ পেলে বিভিন্ন অকেশনে আমরা যে বিড়ম্বনার সম্মুখীন হয়েছি, এটা আজকের প্রজন্ম বা যারা এই বিড়ম্বনার সম্মুখীন হয় নাই তারা বুঝতে পারবে না। আমরা কখনো কখনো 18 ঘন্টা, কখনো 12 ঘন্টা, কখনো 10 ঘন্টা আমাদের ঘাটে পৌঁছতে হয়েছে। এবং মজার ব্যাপার যেটা, যে আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, যে এই ব্রিজের আগে আমি এক কুরবানি ঈদে ওই পথে আসছি। তো আসার সময় আমি ঘাটে পৌঁছালাম পুলিশ প্রোটেকশনে, এবং দুর্ভাগ্যজনক যে পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও যে ফেরিটি ভিড়ল সেই ফেরিতে আমি উঠতে পারি নাই, কারণ সমানে মানুষ উঠে ভরে গেছে, যার উপর তার গাড়ি ঢোকানোর কোনো সুযোগ নাই। আর একটা ফেরিতেও একই অবস্থা, থার্ড ফেরি আমাকে নিয়ে যেয়ে একটা ঘাটে দাঁড় করালো, এবং ফেরি আর একটা ঘাটে ভিড়ার মানে ভিড়তে যেই টান দিয়ে আবার আমার ঘাটে চলে আসলো। আমি ফেরিতে আমি একটাই উঠতে পারছি, আর কোনো গাড়ি উঠতে পারে না, এবং আমি ওঠার পরে আর দরজা খুলে বের হতে পারি নাই। আমরা যারা ওই এলাকার মানুষ, আমাদের এলাকায় বেশিরভাগ কৃষি পণ্য, যেটা আমরা ঢাকায় আনি, সবজি বা যে কোনো পণ্য, মাছ, তো আমরা 3 দিন 2 দিন লাগতো পণ্যবাহী ট্রাক আমাদের এই পার হয়ে আসতে। আজকে একদিনে 3 বার ঢাকা থেকে মাগুরায় যাওয়া যায়। তো আমি যেটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সাহসের সাথে এই প্রকল্পটি উনি শেষ করেছেন। এখানে অনেক প্রতিবন্ধকতা ছিল। বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা দেশের সমৃদ্ধিতে আন্তরিক নন, যারা বাংলাদেশকে ভালো উন্নয়নের মহাসড়কে যাক, উন্নত হোক, এটা চায় না, তারা কিন্তু অনেক ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্রও সেটার সাথে যোগ হয়েছে। বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গিয়েছে মিথ্যা ফেক একটা ব্লেম দিয়ে, দুর্নীতির কথা বলে। টাকাই দেয় নাই, তারা দুর্নীতির কথা বললো। তো আমি সিআরইসিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, চীনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে তারা এই গ্লোবাল কনস্পিরেসির মধ্যেও বাংলাদেশ সরকারের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে তারা থেকেছে, এবং এই অসম্ভবকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের টাকায় করতে চেয়েছেন, সেই অসম্ভবকে সম্ভব করেছেন, এবং সেটা তাদের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার আজকের এই অনুষ্ঠান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ হিসেবে, যে আল্লাহ যেন তাকে এই সাহসটি যেন উনি ধরে রাখতে পারেন, এবং উনি যেন সুস্থ থাকেন, এবং তিনি যে অসম্ভবকে সম্ভব করছেন এটা যেন অব্যাহত থাকে। আজকে এই পদ্মা সেতুর যে এটা আমরা আরও পরে বুঝতে পারবো আমাদের দেশের মানুষগুলো, যে আসলে কি হয়েছে। ইট ইজ মিরাকল, মানে আমরা বলি আলাদিনের চেরাক। আর যে ট্রেনটি, এটা আমি আমার মাগুরার যেহেতু আমার বাড়ি, আমি আপনার সাথে একটু সংযোগ করি। সেটা হচ্ছে গিয়ে পদ্মা সেতু হয়ে রেল সেতুটি যাচ্ছে, এটা কমলাপুর টু যশোর, বেনাপোল হচ্ছে গিয়ে এটা লাস্ট স্টপেজ। কিন্তু পকেট একটি আমার মাগুরায়ও রেলের কাজটি শুরু হয়েছে, এবং আগামী বছর আমি বিশ্বাস করি বা আমি করি যে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আমি মাগুরা আন্তনগর ট্রেনে করে আমি ভাঙা হয়ে এই পদ্মা সেতু হয়ে আমি কমলাপুরে পৌঁছাতে পারবো। আমার কাজ অলরেডি শুরু হয়েছে। এটি মাগুরাবাসীর জন্য আসলে অনেক বড় একটি প্রাপ্তির জায়গা। স্বপ্নেও কল্পনা করে নাই যে আসলে কোত্থেকে কই রেল যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বললাম যে উনি স্বপ্নের চেয়েও বেশি দেখেন, বেশি ভাবেন, তো উনি আমাকে এই রেলের কাজটি দিয়েছেন, মানে রেলের বাস্তবায়নের কাজটি শুরু করেছেন, আমার মাগুরাবাসীর জন্য রেলটি উপহার দিয়েছেন। তো আমরা যেটা মনে করি যে এই ছোট্ট বাংলাদেশ, আমাদের অনেক জনসংখ্যা, 56,000 বর্গ মাইলে আমরা প্রায় 19 কোটি 18 কোটি মানুষকে বহন করছি। এখানে আমার বাই রোড অর্থাৎ সড়ক পথে আমি এত মানুষকে কখনোই এই কানেক্টিভিটির ভিতর রাখতে পারবো না, যোগাযোগের ভিতর রাখতে পারবো না, আমাকে ট্রেনে উঠতেই হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা এই ট্রেনটাকে তো বাড়াই নাই, বরঞ্চ ট্রেনটাকে প্রায় 60% ট্রেনটাকে তারা মেরে ফেলেছে, লাইন ক্লোজ করে দিয়েছে, এবং হাজার হাজার কর্মচারীদেরকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদেরকে চাকরি থেকে বিদায় করেছে, এবং রেলটাকে পরিত্যক্ত করেছিল। সেখান থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে রেলওয়ে নতুন মন্ত্রণালয় করেছেন, এবং দেখেন আমরা
যখন ওই করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের অর্থনৈতিক বিপর্যয়, তখনও আমাদের সরকার সমস্ত কেনাকাটা বন্ধ করলেও শুধু রেলের জন্য কেনাকাটাটা চালু রেখেছেন। তার মানে রেলটাকে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন। এবং আমরা যেটা বিশ্বাস করি, এই ছোট বাংলাদেশকে এত জনসংখ্যা পরিবহন করতে হলে, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হলে ট্রেনের বিকল্প নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে হাত দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যেভাবে ভালো থাকতে চাই, আমরা যে স্বপ্ন দেখি, জননেত্রী শেখ হাসিনার এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা আমাদের সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবো। আমার সামনে আমাদের এই প্রজন্মের বাচ্চারা আছেন। আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, এটা আমার দিয়ে হবে না। এই স্মার্ট বাংলাদেশ আমার এই প্রজন্ম এরা গড়ে তুলবে। এবং আমি বিশ্বাস করি যে আমার যে নতুন প্রজন্ম গড়ে উঠছে, এই প্রজন্মকে আমরা যে সুযোগ সুবিধাটুকু রাষ্ট্র থেকে নিশ্চিত করেছি, তারা এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন দেখেন স্মার্ট বাংলাদেশের, সেই স্বপ্ন বাস্তবায়নে তারা সহযোগী পার্টনার হবে, আমি এটা বিশ্বাস করি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার সাইফুজ্জামান আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। স্যার, আপনি ব্যবসায়ের কথা বলছিলেন এবং এর রেশ ধরেই আমরা চলে যেতে চাই আমিনুর রহমান খান স্যারের কাছে। স্যার, আপনি আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? ইনশাআল্লাহ, জি শুনতে পাচ্ছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে পদ্মা সেতু উদ্বোধনের প্রায় 1.5 বছর হতে চলল, এরই মধ্যে রেলপথের উদ্বোধন হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসারে এটি আসলে কতখানি ফলপ্রসূ হতে পারে, আপনি কি মনে করেন? পদ্মা সেতু আজকে উদ্বোধন হয়েছে, প্রায় 1.5 বছর হতে চলছে। ইতিমধ্যেই পদ্মা সেতুর সাথে আমাদের বরিশালের যে সড়ক পথের যোগাযোগ এবং ঢাকার সাথে সড়ক পথের যোগাযোগ, সেটা অত্যন্ত স্বল্প সময়ে চলে এসেছে, 3 ভাগের 1 ভাগ সময়। যেমন ধরেন, এখন আমরা 3 ঘন্টায় ঢাকা যেতে পারি, বরিশাল সহ এই অঞ্চলের সাধারণ মানুষ, যেটা আগে আমাদের লাগতো 7 থেকে 8 ঘন্টা। সকালে যদি আমরা ঢাকা যাই, সারাদিন ঢাকায় কাজকর্ম সেরে সন্ধ্যায় আবার আমরা বরিশালে চলে আসতে পারি। যে রাস্তার এবং সড়কের যে যোগাযোগ এবং অতিমাত্রায় গাড়ি বেড়ে গিয়েছে এবং মানুষের মুভমেন্ট বেড়েছে ঢাকা টু বরিশাল সহ দক্ষিণ অঞ্চলে। প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর যে রেল লাইন হয়েছে, সেটা থেকে আমাদের দক্ষিণ অঞ্চলে কুয়াকাটা পায়রা বন্দর পর্যন্ত তার একটি পরিকল্পনা আছে, প্রস্তাবনা আছে রেল লাইন করার জন্য, যেটা আমি মনে করি ইতিমধ্যেই কিছু প্রাথমিক কাজ, সার্ভে এগুলো হয়ে গিয়েছে। এখন আসলে সেভাবে কাজ শুরু হয়নি, হয়তোবা আগামী দিনে হবে। যদি রেল লাইনটা হয়ে যায় আমাদের দক্ষিণ অঞ্চলের সাথে, তাহলে আমাদের সড়ক পথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ রেলপথের যোগাযোগটা একটি চমৎকার যোগাযোগ মাধ্যম হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। এবারে আমরা চলে যাব মিস্টার ইনানফুর কাছে। মিস্টার ইনানফু, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রস্তাব হওয়া 10 বছরে এটি ছিল প্রথম চীনা উদ্যোগ। পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্পটি BRI প্রকল্পের চীন ও বাংলাদেশের বৃহত্তম রেলপথ প্রকল্প। এই প্রকল্পের নকশা এবং প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে আপনি অনুগ্রহ করে এই প্রকল্পটি নকশা করা এবং নির্মাণ কাজ চলাকালে বাংলাদেশে চীনের কোন কোন বৈশিষ্ট্যময় প্রযুক্তিকে প্রাধান্য দিয়েছেন? Okay, actually, we have designed this project for a few years, and also we have introduced a lot of new technology. So I just take some example. Number one, balanceless track. This is the first balanceless track in Bangladesh. Balanceless track has the characteristics of less maintenance and good stability of train operation, long service time, and higher running speed. In this project, we used balanceless track on the 3 viaducts and Padma main bridge. The main purpose is to reduce the maintenance work on those bridges. Because of the balanceless track is used, the maintenance work on those bridges will become very difficult. And also we can running in the balanceless track as 120 km/h with a very stability and also very comfortable enjoy it. So that is number one. The second one is that we also design the overhead station building in Bangla Junction. This is the totally new design in Bangladesh.
This station building makes the full use of the land by preventing the station's waiting room above the rear lanes without increasing additional land. This prevents a more spacious transportation facility with minimum cost for land and also earthwork. In the station design, it complements the experience of Chinese station layout and Bangladesh practice, providing a spacious and well-lit public space for easy passenger movement. Modern facilities such as air conditions are provided. Additionally, it caters to the local needs for Bangladesh, offering convenient return service and integrated religions facilities, providing a better experience for railway passengers. The design also considers the station operational needs, arranging a modern office environment with various functions. It also provides a comprehensive office space to meet the requirements of railway management. Thank you so much. Thank you so much, Mr. Naufu. আমাদের আয়োজনের এ পর্যায়ে আমরা চলে যাব আদিলুর রহমান খান স্যারের কাছে। স্যার, একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে সড়ক পথের সাথে সাথে রেলপথের সংযুক্তি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার মতামতটি আসলে আমরা পুরোটা শুনতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত যারা আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। যেটা আপনি বলছিলেন, পরিকল্পনাবিদ হিসেবে আমরা আসলে যে কোনো পরিকল্পনায় বহু মাধ্যম ভিত্তিক পরিকল্পনার কথা বলি, যেখানে সড়ক, রেল এবং নৌপথের যোগাযোগ থাকবে। এখন দেখেন, আমরা যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেই যোগাযোগ ব্যবস্থা আমরা দেখছিলাম যে দীর্ঘদিন ধরেই আসলে প্রধানত নৌপথ ভিত্তিক, যেখানে লঞ্চ, স্টিমার সার্ভিসগুলো ছিল, কিন্তু পদ্মা সেতুর যখন সেতুটা যখন উদ্বোধন হলো, তখন সেই সম্ভাবনাটা তৈরি হলো যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল আমাদের এই সড়ক পথের সংযুক্তির মধ্যে চলে আসলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময় যে প্রধানমন্ত্রী যে উদ্বোধনটা করলেন, এই যে রেল সংযোগটা, সেটা কিন্তু আরও যুগান্তকারী। এই কারণে যেটা আমরা শুনছিলাম, এই যে পদ্মার সেতুর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের কাছে সেটা প্রায় স্বপ্নের মতো ছিল। হয়তো তারা একসময় ভাবছিল যে সড়ক যোগাযোগটা হবে, কিন্তু রেল যোগাযোগটা যে তারা এত দ্রুত পাবে সেটা তারা ভাবতে পারেনি। এই যে সড়ক যোগাযোগের মাধ্যমে শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল না, সেখানে আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল বা দক্ষিণাঞ্চলের পুরো এলাকাটাই আসলে আলটিমেটলি এই যোগাযোগের মধ্যে এসেছে। এখন চিন্তা করা হচ্ছে রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা আসার বিষয়গুলো সরকারের চিন্তায় আছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে একটা সেতু, সেই সেতুটার আসলে বহুমাত্রিকভাবে কিভাবে বিশাল এক জনপদকে আমাদের যোগাযোগের মধ্যে নিয়ে এসেছে। শুধু যোগাযোগ না, আসলে সেটা আমাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এবং আমরা যেটা বলছি যে আসলে শুধুমাত্র পদ্মা যে সড়ক সেতুটাই যখন উদ্বোধন হলো, তখনই আমাদের পুরো দেশের জিডিপিতে 1% আমাদের প্রবৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল যদি ধরি, দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকার 3-3.5% জিডিপি সেই অঞ্চলের বাড়ার সম্ভাবনা। এখন যদি রেল যোগাযোগটা যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি, তাহলে সেখানে জিডিপিটা আরও অনেক বৃদ্ধি পাবে। সেটা শুধু সেই দক্ষিণ পশ্চিমাঞ্চল না, সেটা সারা বাংলাদেশের অর্থনৈতিক গতির একটা নতুন প্রাণ সঞ্চার করবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের উন্নয়নের একটা বিভাজন ছিল। সেই বিভাজনটা ছিল যে যমুনা এবং পদ্মা নদী হয়ে নদীর দেশের পূর্ব এবং পশ্চিমাঞ্চলের যে ডিভাইডিং লাইন ছিল, এই নদীর রেখাটা। কিন্তু আগে আমরা যমুনা সেতু হয়েছে এবং এখন পদ্মা সেতু হওয়া এবং পদ্মা সেতু রেল সংযোগ হওয়ার মাধ্যমে এই বিভাজন রেখাটা ঘুচে গিয়েছে। এখন সারা বাংলাদেশকে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলি, যেটা আমাদের স্বাধীনতার স্বপ্ন ছিল, সারা বাংলাদেশে সুষম উন্নয়ন, সুষম উন্নয়নের পথে বড় বাধা ছিল নদীগুলোর মাধ্যমে যে আমাদের যে নদীর মাধ্যমে আমাদের যে ডিভিশনটা, এই ডিভিশনটা চলে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের সরকারের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা এবং সংবিধানে যে আমাদের সুষম উন্নয়নের যেই স্পিরিটটা ধারণ করা হয়েছে, পদ্মা সেতু, সড়ক এবং পরবর্তী এখন যে রেল যোগাযোগের মাধ্যমে আমরা এটা ধারণা করতে পারি সামনের দিনগুলোতে বাংলাদেশের উন্নয়নের যে সুষম উন্নয়নের যে স্পিরিট আমরা ধারণ করছি, সেটা ত্বরান্বিত করার সুযোগ সম্ভাবনা তৈরি হবে। ইতিমধ্যে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারের উদ্যোগে আমাদের যে পায়রা বন্দর কেন্দ্রিক যে চিন্তাভাবনা এবং কুয়াকাটা
থেকে চিন্তা করে এই যে পুরো বিশাল এলাকার সম্ভাবনা, সেই সম্ভাবনাটা নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য একটা বড় একটা ক্ষেত্র তৈরি করেছে। আর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই পদ্মা সেতুর রেল সংযোগের মাধ্যমে কিন্তু ট্রান্স এশিয়ান রেলওয়ের মধ্যে আমাদের যে কানেক্টিভিটিটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেই জন্য সার্বিকভাবেই আসলে সেটা বাংলাদেশের জন্য আসলে স্বাধীনতার পরে এই পদ্মা সেতুর এই যে আমাদের উদ্বোধন এবং সেটার মধ্যে যে রেল সংযোগটা হচ্ছে যে আমাদের একদম ডায়মন্ডের একটা শেষ, একটা তুলির মতো, এইটা আমাদের জন্য আসলে অত্যন্ত বিশাল সম্ভাবনা। তবে এখানে জাস্ট একটা কথা আমি বলতে চাই, যদি আমরা পদ্মা সেতুর উপরে যদি আমাদের একটা সিঙ্গেল ট্র্যাকটা হয়েছে, যদি আমরা ডাবল ট্র্যাকটা পরিকল্পনা করতে পারতাম তাহলে সেই সম্ভাবনাটা আরও বিকশিত করার সুযোগ হতো, যেটাই হোক। কিন্তু এখন এই সিঙ্গেল ট্র্যাকের যেই সম্ভাবনাই তৈরি হয়েছে সেটা আমাদের বাংলাদেশের জন্য, ইকোনমির জন্য একটা বড় বার্তা। এবং এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের যে রেল যোগাযোগকে কেন্দ্র করে সেই এলাকাতে কীভাবে ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন তৈরি করা যায়, সেখানে কিভাবে আমাদের ইকোনমির অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার, সেখানে গ্যাস বিদ্যুৎ, সে কানেক্টিভ বিদ্যুৎগুলো সহজলভ্য করা যায়, তাহলেই সে এলাকার মানুষজন সেই ইকোনমিক যে অপরচুনিটিটা সেটাকে ভালোভাবে নিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের এই পদ্মা সেতু রেল সংযোগ, সড়ক সংযোগের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা নতুন দিগন্তে আমরা পৌঁছতে পারবো। ধন্যবাদ। আমাদেরও তাই প্রত্যাশা। এবং একই সাথে আরও একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনি একজন স্থপতি, আপনি কি বলবেন যে রেল লাইন আসলে উপরে না হয়ে নিচে কেন হলো? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে নগর পরিকল্পনা, আমি যদিও স্থাপত্য, সিভিল ইঞ্জিনিয়ারিং সবই আমাদের পড়ার ভেতরেই থাকে। আর হ্যাঁ, আসলে রেল লাইনটার আসলে আপনারা জানেন যে ওজন মানে লোডটা যেটা আমরা বলি, হ্যাঁ, যে লাইভ লোডটা অনেক বেশি। তো এখন যেহেতু রেল লাইন একটা বড় একটা স্ট্রাকচার সেই অর্থে, এবং সেই জন্যই আসলে সেটা আমাদের পুরো ব্রিজটা তো আসলে একটা স্ট্রাকচার হিসেবে কল্পনা করা হয়, সেই জন্য রেল লাইনটা নিচে হওয়াতে আমাদের ব্রিজের যে টোটাল যে স্টেবিলিটি সেটা অনেক বৃদ্ধি পেয়েছে আর কি। সেই জন্য রেল লাইনটা আমরা দেখি নিচে এবং উপরে দেখি আমরা সড়ক সেতু, সেটা আবার ভিজুয়ালি এস্থেটিক্যালিও আমাদের জন্য বেশ সুন্দর একটা ভিউ তৈরি করে, এবং সেটাই আসলে বেস্ট হয়েছে যে রেল লাইনটা নিচে গিয়েছে, উপরে আমরা সড়ক যোগাযোগটা আমরা স্থাপন করেছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আদিলুর রহমান স্যারকে। আজকে আমরা আলোচনা করছিলাম পদ্মা সেতুতে রেলপথের সংযুক্তির বিভিন্ন দিক নিয়ে। আমরা চলে যাব এই কথাতে, এই বিষয়ের মধ্যেই থাকবো আমরা। তবে এবারে চলে যাচ্ছি শিক্ষার্থীর কাছে। শুরুতেই বলেছিলাম যে পুরো বাংলাদেশ থেকে অর্ধ শতাধিক শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছে, এবং একই সাথে আমাদের অনলাইনেও কিছু শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। তাদের সকলের কাছ থেকে আমরা শুনতে চাই যে তাদের মনে আসলে কি প্রশ্ন ঘোরাফেরা করছে। রেলওয়ে সম্পর্কিত কারো কোনো প্রশ্ন আছে? রেলওয়ে সম্পর্কিত? হ্যাঁ। পূজা শাহ নিপু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। এমপি সাইফুজ্জামান স্যারের কাছে প্রশ্ন, ট্রেনের টিকিটের যে দাম নির্ধারণ করা হয়েছে, সরকার কি চাইলে ট্রেনের টিকিটের দাম আরও কমাতে পারতো? ধন্যবাদ। এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। সরকার ইচ্ছে করলে তো ফ্রি করেও দিতে পারে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি সময় একেবারেই একটি গরিব দেশ ছিল। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের কাছ থেকে এইডস পাইতাম, সহযোগিতা পাইতাম, কিন্তু আমরা এখন একটি নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছি। আমরা আগে যে সহযোগিতাগুলো পেতাম, এই সহযোগিতাগুলো অনেক এখন কাটেল হয়ে গেছে, যার কারণে আমাদের ধাপে ধাপে আমরা যত আগাবো আমাদের নিজের উপর নিজে নির্ভর করতে হবে। একটি সময় দেখবেন যে আমাদের দেশে যে ট্যাক্স, তার চেয়ে আমেরিকা বা ইউরোপের ট্যাক্স অনেক অনেক গুণ বেশি, কারণ তাদেরকে কেউ দেয় না, তারা নিজের টাকায় চলে। আমাদেরকে এখনও আমাদের বিভিন্ন দেশের কাছ থেকে সহযোগিতা নিতে হয়। তো আগামীতে আমাদের যেটা টার্গেট 2041 সালের মধ্যে আমরা একটি উচ্চবিত্তের একটি দেশে পরিণত হব। তো আমার এই ট্রেন বা এই যে কস্টিং, এই যে আমার যে দেশ চালানোর যে বিষয়গুলো, এগুলো কিন্তু ওন ক্যাপাসিটিতে চালাতে হবে। সুতরাং আমি হিসেব করে দেখেছি যে ট্রেনের টিকিটের দাম যেটা নিয়েছে সেটা একেবারেই অপতুল। গাড়ি ভাড়া হিসেবে বা অন্য যে কোনো পরিবহনের চেয়েও ট্রেনটা কিন্তু সাশ্রয়ী ভাড়াটা রাখা হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা আরও প্রশ্ন নেব এবং আমরা চলে যাব আমাদের চীনা অতিথির কাছে, মিস্টার সুই জুন। পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত চীনা শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে 27টি প্রকল্পের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে, 12টি সড়ক, 21টি সেতু আর 7টি রেলপথ নির্মাণ করেছে, এবং বাংলাদেশে প্রায় 5,50,000 মানুষের কর্মসংস্থান করেছে। অনেক বাংলাদেশি যুবক চীনা ভাষা শিখতে এবং চীনা কোম্পানিতে চাকরি করতে আগ্রহ দেখিয়েছে। চীনা কোম্পানিগুলো স্থানীয় কর্মী নিয়োগ করার সময় কোন কোন দিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেয়? I think the most important, if CREC employs some local staff, I mean, of course, your knowledge, your education and degrees and your work experience is very important. But for myself,
if you ask me, my answer is that we will focus on the communication skills. Why? Because I think, firstly, we need to communicate with our colleagues. We need to communicate with other departments, and we need to communicate with our management. So because we are a teamwork, a successful communication will give you a strong supporting. And of course, you should support them back. That is what we call them teamwork. And secondly, I think your management, especially for a construction company, where I hope you can do a presentation well. Because you are facing the situation, you need to report to your employer and discuss with the consultants and the engineers. So I think a good presentation will help your companies to solve the disputes or issues more easily. And third, for me, I think we should try to learn how to communicate with ourselves. I think when you're working on the road, sleeping in the bed, you could ask yourself what happened and how to do it. And when you start to do it, if you insist on keep asking yourself those questions, I think it will help you to be a more successful person. But of course, it will give you more pressure. It depends on yourself. And so I think the question is that what's the means of a successful communication? For me, I think you need to show your ideas clearly and let your audience to receive your information more easier. If we can't do it, that means it's a good communication skill. So I think the communication skill is based on your knowledge, your work experience, your language, and your background. So it's important. Of course, it's very hard, but don't be worried. If you are interested to join our CREC, after you got an offer from CREC, the first things you just need to prepare the interview well, because the interview is the first time to show your communication skill. Thank you. Thank you. Thank you so much. মিস্টার লিলিন, বাংলাদেশে কাজ করার সময় চায়না রেলওয়ের স্থানীয় লোকের জন্য অনেক কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। আপনি জানেন যে কর্মক্ষেত্রে কি বিষয় এর উপর অনেক বেশি নজর রাখতে হবে। First of all, thank you this opportunity come here just with interview online accept this question, and this is a very magnificent question. In fact, this is not only about Bangladesh employee, even but all the overseas countries. Before I'm working at Africa and Malaysia, and now just be here Bangladesh 4 years as my other colleagues from the beginning of the start of the project starts. So for this question, and I think it's mainly a concern about all the audience come here, and even concern about from all the aspect of all the area of the employees. I believe there's a five or six aspects. It's very mainly and then make sure everything's. The first one is the compensation and benefits. The foremost concern for the Bangladesh employees in their salary level. Of course, they expect a fair wage to cover basic living costs, including food, housing, healthcare, and education. So the compensation and benefits will forever be the topest. And the number two is the work environment and the safety. Employees are concerned about the safety and the hygiene of their working environments, especially in the manufacturing. And we know we build the projects where the manufacturing and production sectors, they worry about the potential hazards and operation machinery, exposure and chemicals, and the risk on the fires. So I think these explosion issues and for risk issues for safety is the second part. And the third part, I think is that mainly, my employee, even, we PMO got, at least 20 employees now, local people. For the Bangladesh, the talents, they're very most concerned about is career development and training. Why is it like this? Because, one of my colleagues, Shubo, he will say, we aspire to enhance my career prospects. It's really by interesting in training and skills development, and get more opportunities. And came to know if there are any chances for advancements, career developments, and training, of course. Now to become more and more, beautiful in the future, and a bit of training, even the provided by Chinese employers are highly appealing to them. So that's why I believe this is number 3, but this is the advance for development in the future park. And for the ranks 4, it's about,
working hours and the conditions. Now, in our projects, we have the split and the maximum time to limitation employees over cost and over tired. So employees are care about reasonable working hours and conditions. They all hope to have adequate rest time to prevent overextension. So that's why we control these points very much, and we do a lot of behaviors and make sure the overextension phenomena cannot be here at my sites, even on my PMO project. And the number 5 and 6, is the same one. I think is the mainly and the last important one is the social responsibility and the corporate culture. Employees may be concerned about the corporate social spelling of Chinese enterprises because of culture conflicts and maybe the cultural difference, even the religion difference. So we, maintenance about this part, and people always mention about they want pray and they want, the Muslim food. Of course, we concern and esteem every habits, and for the including contribution to the local community and environment conservation of efforts. Also is my main part. I'm responsible for HR, and the AD officers. Just now, as Mr. Xu said, he not respond this, but I respond this. I put a lot of advertisements on newspaper, and I recruit a lot of talents about the engineer, about the ethical skills man, and about the workmen, even about the management of our office or staffs. So, Mr. Lilin, mainly choose. Mr. Lilin, as a HR expert, how did you find the local candidates? For these questions, we first of all, I trust that Bangladesh there is organization. There are many sites, websites. Okay. Especially there are the very famous website. First of all, I will just make advertisements for what candidates conditions we need and requirements, and for this career experience about skills. And what their advantages are showing. And last I put the salary, what we scope, we can accept, and we commit it. Then we put an announcement in the newspaper, 7 to 10 days. And this for shortage, but not for the long term of this one, I put in the websites. We have, some special, the local staff will help me to put these announcements and advertisements, newspaper or websites. Even now, we just recruit for the video edit. One just overcoming, just like the more advertisement about our PBRB project, and let more people knows how we're working, how's our culture, and how is the advantage for for workers and the CSR issues. That's why we do usually. Yeah. Thank you, Mr. Lilin, for your valuable speech. Thank you so much. এবারে আবারও চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের মূল মানুষরা যারা সেই স্টুডেন্টদের কাছে, শিক্ষার্থীদের কাছে। তোমাদের জব রিলেটেড কোনো কোশ্চেন কারো কাছে আছে কি, যে কেউ করতে চাও? আমি আফরান হোসেন প্রিয়, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার থেকে আমি এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্টাডি করছি। তো আমার কোশ্চেনটি ছিল সাইফুজ্জামান স্যারের কাছে। লেলিন স্যার যে কথাগুলো বলল যে কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টের প্রসেস, কিন্তু আমাদের দেশে আমাদের লোকাল তরুণরা রয়েছি। আওয়ামী লীগ সরকার তো পদ্মা সেতু তাদের লক্ষ্য বাস্তবায়ন করে ফেলেছে, আমরা ইতিমধ্যে দেখেছি, কিন্তু আমাদের তরুণ কর্মসংস্থানদের নিয়ে আগামীতে ইতিবাচক কি চিন্তা ভাবনা আওয়ামী লীগ সরকারের রয়েছে বলে মনে করি? আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণা আছে, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। তো এটাকে আমরা ঠিক চাকরি হিসেবে দেখি না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখি। তো এই কারণে আমাদের পক্ষ থেকে আমরা উদ্যোক্তা সৃষ্টির চেষ্টা করছি। পিছিয়ে পড়া সমাজ, অর্থাৎ যারা পড়ালেখা করতে পারে নাই, বিধবা মহিলা বা একদম রুট লেভেলে যে মানুষগুলো আছে, তাদেরকে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া, ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া, ইলেকট্রনিক্স কাজ এইগুলো করি। আর এমনি শিক্ষিত যে সমাজ, তাদের জন্য আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কি আমরা সারা বাংলাদেশে আইটি পার্ক করেছি, সেখানে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে। আমাদের যে যত শূন্য পদ ছিল সেখানে আমরা আস্তে আস্তে পদগুলো পূরণ করছি। যেমন রেলওয়েতেই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে প্রায় 50,000 কর্মচারীকে বিদায় করা হয়েছিল, সেই শূন্য স্থানগুলো এখন আমরা পূরণ করছি। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কি আমরা সারা বাংলাদেশে 101টি অর্থনৈতিক জোন করতে চাই, অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য আমরা ইউনিভার্সাল মানুষ হিসেবে আমাদের বাচ্চাদেরকে আমরা গড়ে তুলতে চাই।
এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমরা সর্বস্ত এলাকায় সেরকম একটি ইন্ট্রোডিউস আমরা করেছি। আমাদের বাচ্চারা তারা ট্রেন্ড হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, সেখানকার শূন্য স্থানগুলো তারা পূরণ করবে। এটা হচ্ছে আমাদের স্বপ্ন। না, আমরা যদি লক্ষ্য করি যে ইউরোপ বলেন, জাপান বলেন, চীন বলেন, এদের কিন্তু পপুলেশন পিছনের দিকে কমছে, প্রতিনিয়ত কমছে। আমরা যে এনভায়রনমেন্টটা সৃষ্টি করছি তাতে আমরা এই সারা পৃথিবীটাকে টার্গেট করে আমরা এই করছি। তো আমি যেটা মনে করি আমাদের মূল যেটা সেটা হচ্ছে কি আমরা চাকরি প্রার্থী হিসেবে আমাদের স্টুডেন্টদেরকে গড়ে না তুলে আমরা উদ্যোক্তা হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের সরকারের লক্ষ্যটি, আমাদের চিন্তা ভাবনাটা এই বর্তমান যুব সমাজকে কেন্দ্র করে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া, উদ্যোক্তা হিসেবে তারা কর্ম দিবে, এইভাবে যে আমরা আমাদের রাষ্ট্রীয় সকল কাঠামো নিয়ে আমরা তাদের পাশে আছি এবং আমরা এই চ্যালেঞ্জটি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো আমরা মনে করি। অনেক ধন্যবাদ স্যার। আর একটি মাত্র প্রশ্ন নেব এবং সেটি তোমার কাছে, তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম, আমি কে এম আসিফ মাহমুদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ। বাংলাদেশি কোনো তরুণ একটা চাইনিজ কোম্পানিতে জবের জন্য যায়, তাহলে তারা তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে, এটাই জানার ছিল। মিস্টার লি, First of all, welcome, okay? Because we project still carry on, okay, not finish, and we have the big program, and later I will describe an introduction. Now I want to keep small secret, okay? But this is a program. I think everybody know it because we have program. Okay, I show the names. Names is perfect, okay? So we built up the China Bangladesh Youth Employment Program. So the aim is for recruit 7,000 total of this, the young guy, or maybe some, it's not a young guy, maybe some, had experienced the guy to join our project. In fact, we already finished our first part. So there is 5,000, more than 5,000 employees, which contains, they're from all the aspects of all area of community of Bangladesh. So someone to be, one of my staff, his name is Rakib. Before he is a exchange student. What means exchange student? He's a China and Bangladesh with exchange students. But he not finished his career in China because family is problem. He back to Bangladesh to get a job and to save his family problems. So he's not finished his career, but we accept him and we give him first job at Division 6. And then I transfer him to our PMO office to assist our to the logistical issues. So this is the magnificent samples. So that's why I say we're program, we're policy, we have a strategy. So don't worry about to join our team, but you must have enough qualified to our testing. Then you can join it. So I think this answer maybe you will be satisfactory because a lot of the conditions I don't have enough time to describe like this. থ্যাংক ইউ সো মাচ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি ওয়াং লিলির কাছে। লিলি, গত কয়েক বছরে আপনি এখানে বাংলাদেশে কাজ করার সময় অনেক সহকর্মী এবং পরিচিত বাংলাদেশি বন্ধুদের মধ্যে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন? তারা এই ধরনের প্রকল্পে কাজ করতে কতটা উৎসাহ দেখিয়েছে? Okay, thank you. So to answer your questions, I first say I worked in Bangladesh since 2013. It's almost 10 years. Wow. And just for one example, one of my friends and also my colleagues, Misma Hassan, compared to the past, she has become more confident and also accumulate a lot of experience for curious part works. And the last one is very important, is she is more willing to stay and work in Bangladesh. Previously, many of her friends and classmates prefer to work outside of Bangladesh after graduation from the universities, as there were more job opportunities and a better salary abroad. But after our project and with the development of the countries, I think they are more inclined to stay and work in Bangladesh. And the countries is vibrant countries with their wealth
of the potentials after Padma Railway Link project, and more young people believe they can make impossible become possible, and they can play an important role in shaping the country's future. So I think that is big change for them. Thank you. থ্যাংক ইউ সো মাচ লিলি। সম্প্রতি বাংলাদেশে চীনা দূতাবাস বাংলাদেশে চীনা মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। আপনি কিভাবে শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা দেখেন? চায়না রেলওয়ে গ্রুপ বাংলাদেশ প্রকল্প নির্মাণের চলাকালে নিজের কোন দায়বদ্ধতার দিকে কাজ করেছে? We know the Chinese people and the Bangladeshi people, we have built this project already expecting 4 and 5 years. It's a long time, okay? But always we do a lot of contributions to the social response works. But there is one old Chinese proverb, even can translate to Bangladesh, but better translate to English. Okay, that means the foundation of nations' relations lies in connection between the people, and the relations between its people lies in understanding each other's heart. So, according with this proverb, with CIEC, it's really we teams always practice and fulfill our obligation about the CSR jobs. So I do believe today by heart this opportunity, I make some examples of significant examples is best to prove what we're doing. First of all, during the pandemic, that's a tough time. Our projects donate, okay? PM donate the epidemic prevention materials to multiple villages along the railway line, Bangladesh hospitals, the military, and the police stations. We have donated approximately 190,000 IMB in pandemic prevention materials. And the various branches of projects have donated materials worth about 1.3 million IMB, roughly 2.3 million IMB. This reflects what we're doing of the CSR jobs. And besides of this, every year, like Lily, like Yinanfu, like Lucen, and even like our most young guys of our team, Xujun, we together to care about the children. We conduct education support activities, donate books and stationery, and even many some funny toys to the around of this southern or northern of this PBRP, these villages, and give the children among the various charity activities. Meanwhile, there is another example is very significant, showing us what we're doing with the data and with the best regards convoys in the response of the annual rain season in Bangladesh, which occurs from the June to September. This is a lot of heavy rain, okay, and leads to road damage and server erosion due to the heavy rainfall, making it unsafe and for residents and vehicles of travel. Every year, each of the season, according to the season, we immediately action by taken, with the machinery and organizing to the closed areas and low lane and sections, ensuring safe and smooth transportation for the residents. In later June 2022, Bangladesh suffered the most severe flooding, last year in 20 years due to the continuous heavy rains at Sirat. The rainfall and the floods to complete the potential destruction 40,000 hours in the low lane area for the northern area city of Sirat. So leaving 4.5 million people trapped and homeless. So upon assessing this problem, we CIEC swiftly respond. And Lily, Yinanfu, Lucen, and Xujun, we all join the team together, cooperating with the Bangladesh Railway and the CSC, together to donate, around 1,750 kilograms of rice, 450 kilograms of cooking oil, and 720 kilograms of flour, and 700 kilograms of sugar. And then one night with the CSC trucks sent there. Until now, we have helped construct over 20 kilometers of local pathways, build a steel truss bridge over 100 meters longer, and invest 303,000 in long-term dollars, dollars term maintenance for the N805 roads, totaling 10 million Bangladesh taka to dig more than 200 wells for the residents. So
above the behaviors, and then we make it's not enough. We believe we want to continue our project, and we hope the future we can help and assist more residents, even more citizens, to make best and the best environments for this country. That we do, and we were resistant and persistent to these issues. So, thank you this opportunity to show in our what we're doing. But we will continue to work harder and make efforts for this. Thank you. Thank you so much. আবারও চলে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে। তোমাদের মধ্যে থেকে যে যে প্রশ্ন করতে চাও হাত তোলো। আমি আবরার শাকিব খান, পড়াশোনা করছি গ্রিন ইউনিভার্সিটিতে। আপনারা তো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লাইক ট্রান্সপোর্ট এবং এই ধরনের রিলেটেড বিভিন্ন কিছুতে ইনভেস্ট করছেন এবং আমাদের যারা ইউথরা আছে এই ধরনের কাজের সুযোগ পাচ্ছে বিভিন্নভাবে। তো আমার কোশ্চেনটা ছিল এই রিলেটেড ছাড়াও আর কি ধরনের ইন্ডাস্ট্রিতে আর কি ধরনের সেক্টরে আমরা ইউথরা আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সিট ডাউন। এনিওয়ান এলস? আমি সানজানা ভুইয়া, পড়াশোনা করছি গ্রিন ইউনিভার্সিটিতে। পদ্মা রেল স্টেশনের মধ্যে যে স্টেশনগুলো চালু হবে সেই স্টেশনগুলোর মধ্যে আধুনিক সুযোগ সুবিধা থাকবে কিনা, মানে মেডিকেল সাপোর্ট অর বেস্ট ফিডিং কর্নার ইত্যাদি। না, থ্যাংক ইউ সঞ্জনা, আপনার অনেক ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? কুমিল্লাতে। কুমিল্লাতে? তাহলে তো আপনি সুযোগ পাবেন না। আমি পাচ্ছি না, বাট অন্য কেউরা তো পাচ্ছে। পাবেন না কেন? আপনি যাবেন না? আমি যেটা বলি যে আমাদের এই লাইনটি একেবারেই সর্বাধুনিকভাবে আমরা এটা তৈরি করেছি। আপনারা জানেন যে আমাদের বায়োটিক যে ট্রেন এটা আমাদের বাংলাদেশে ছিল না। দিস ইজ ফার্স্ট। আমরা উপর দিয়ে ট্রেন নিয়ে যাচ্ছি, একদম মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এটা উপর দিয়ে যাবে। আমরা হাইড্রোলিক বাথরুম থেকে শুরু করে দরজা এভরিথিং আমরা হাইড্রোলিক করেছি। আমরা যে স্টেশনগুলো করছি সেখানে সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে প্রত্যেকটি পাবলিক প্লেসে বোথ ফিমেল অ্যান্ড মেল প্রত্যেকের জন্যে ওয়াশরুম, আধুনিক ওয়াশরুম এবং অবশ্যই বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা উনি প্রত্যেকটি পাবলিক প্লেস, এবং সবচেয়ে বড় কথা আমরা যারা প্রতিবন্ধী তাদের চলাচলের সুবিধার্থে তাদের জন্য র্যাম্পেরও সব জায়গায় ব্যবস্থা রেখেছি। সুতরাং এটা হবে অত্যন্ত আধুনিক এবং সর্বপ্রথম আমরা এই লাইনটাই অনেক জায়গায় পাথর ছাড়া রেল আমরা লাইনটি করেছি, যেটা পৃথিবীর একটা আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত। এখন বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা এই আধুনিক যে ফ্যাসিলিটিস দেবো এটা ব্যবহার করতে পারবো কিনা। কারণ আমরা চাই সুন্দর জিনিস, কিন্তু আমরা আরেকজনের জন্য যে সুন্দর রাখবো সেটা আমরা রাখিনি। আমরা সকল সুযোগ সুবিধা সম্মিলিত রেল পরিষেবাটা আমরা রাখবো এবং আপনারাই তো এটাই চড়বেন, আমরা তো আর কয়দিন। তো আমরা আশা করব যে আপনারা এই যে সুন্দর জিনিসটা দেবো এটা ধরে রাখবেন আপনারা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আর কেউ কোনো প্রশ্ন করতে চাও? তুমি? আমি মোহাম্মদ ইমরুল কায়েস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার থেকে এসেছি। আমার কোশ্চেনটা থাকছে এমপি স্যারের কাছে। এখন যে সরকারের বর্তমান যে মেগা প্রজেক্টগুলো চলছে, এটা যেই নির্দিষ্ট একটা সময় ধরা হয়েছে সেই নির্দিষ্ট সময় এটা শেষ হবে কিনা, আর এই মেগা প্রজেক্টটা আমাদের তরুণ ইয়ুথ জেনারেশনের জন্য কতটুকু সম্ভাবনার ভূমিকা রাখছে? আমাদের যে কোনো কর্মকাণ্ডটাই গভর্নমেন্টের যে কোনো কাজই আমরা আগামী দিনের যে জেনারেশন তাদেরকে লক্ষ্য করে আমরা মূল লক্ষ্যটা থাকে তাদের। তো সেটা আপনারা নিশ্চিত থাকবেন যে আমরা যে মেগা প্রকল্পগুলো করছি এগুলো আপনাদের জন্যই। আমাদের মেগা প্রকল্পগুলো কিছুটা ঝামেলায় তো আমরা পড়েছি, এটা আপনারা জানেন। বৈশ্বিক সমস্যা একটি হচ্ছে গিয়ে প্রাকৃতিক সমস্যা, সেটা হচ্ছে গিয়ে করোনা মহামারী। সেটা আমাদের সারা ওয়ার্ল্ডকে প্রায় 2 বছর 2.5 বছর স্থির করে দিয়েছিল, আমরা চাইলেও পারি নাই। তো এটা একটা ম্যাটার। আর একটি ম্যাটার সেটা হচ্ছে গিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া সারা ওয়ার্ল্ড অনুযায়ী, এবং অনেক দ্রব্যের ঘাটতি যেটা আমরা সময় মতো আনতে পারি নাই। অনেকেই প্রশ্ন করে যে মেগা প্রকল্প ডিউ টাইমে করতে পারছি না, আবার অনেকেই করে যে কস্ট বেড়ে যাচ্ছে। এখন 5 বছর আগে আমরা যখন একটি মেগা প্রকল্পে হাত দিয়েছি, 2 বছর বন্ধ থাকার পরে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে যখন আমরা শুরু করেছি, তখন দেখা গেছে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, তখন দেখা গিয়েছে যে দ্রব্যের ঘাটতি। তাই সব কিছু করে শুধু একটা জিনিস বিশ্বাস রাখতে হবে যে শেখ হাসিনা
তিনি রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই করেন, জনগণের জন্য যেটা ভালো সেটাই করেন। তো আজকে মেগা প্রকল্পগুলো যেগুলো আমি পদ্মা সেতু হবে ভাবি নাই, হয়েছে। মেট্রো রেল এখন বাস্তব। আমাদের আগামী বছর আমরা এক্সপ্রেসওয়েটা সেটা চিটাগাং রোডে নিয়ে যাব। আপনারা কেউ এখন পর্যন্ত মেট্রো রেলে উঠেছেন কিনা আমি জানি না, উঠলে ভাবা যায় না যে এটা বাংলাদেশ। আপনারা এক্সপ্রেসওয়েতে উঠেছেন কিনা? এই যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এক্সপ্রেসওয়েতে উঠলে মনে হয় আমরা বড়লোক, এক্সপ্রেসওয়েতে নামলে মনে হয় আমরা গরিব। তো আসলে শুরু করেছি সীমিত সামর্থ্যের মধ্যে, যেভাবে আমরা স্বপ্ন নিয়ে এগিয়েছি। তো এই যে মেগা প্রকল্পগুলো, এগুলো আমাদের থার্ড যে টার্মিনালটা আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত হবে। তো এটা হয়তো ওই ইসের জন্য আপনার যে প্রশ্নের উত্তরে ফিরে আসি, সেটা হচ্ছে গিয়ে করোনা মহামারীর কারণে 2 বছর, এই বৈশ্বিক কারণে কিছু সময়, এইটাকে মিনিমাইজ করে আমরা যদ্দূর সম্ভব আমরা সময়ের মধ্যেই থাকার চেষ্টা করছি। থ্যাংক ইউ। Thank you, sir. Mr. Lucen, one student asked you, what type of facilities available in Chinese organization except engineering sector? You know, we have lots of job. I'm sorry, first I need to say that I'm also not the HR, but we have lots of opportunities for you. We need engineers, also we need some, you know, contractor managers, and also some accounts, and some, you know, now the online video is very popular, so we all need these skills. Thank you. Thank you so much, Mr. Lu. Okay, স্টুডেন্টদের কাছে আরো একবার চলে যাচ্ছি। দাঁড়াও। আমি নোমান বিন আসগর, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপে পড়াশোনা করছি। আমি স্যার আদিলুর রহমান স্যারের কাছে একটা কোশ্চেন করতে চাইব, যে একজন পরিকল্পনাবিদ হিসেবে আপনার পদ্মা সেতু যদি সব সুযোগ সুবিধা একজন সাধারণ মানুষ উপভোগ করতে চায়, তাহলে তার কি কি কাজ করা উচিত আপনার দৃষ্টিতে যদি একটু আমাকে বলতেন। আসলে আমরা যেটা বলছিলাম, পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা সেতু বাংলাদেশের আসলে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন সেটা আমরা যারা ইউজার, আমরা যদি ইউজার এন্ডে যদি দেখি, আমরা যারা নর্মাল যে আমাদের যে কমিউনিকেশনের জন্য যেটা ইউজ করতে গেলে আমাদের পদ্মা সড়ক এবং রেল দুটো মানে ব্রিজ আমাদের উন্মুক্ত হওয়ার কারণে আমাদের দুই দিক দিয়েই আমাদের আসলে সেটা অ্যাভেল করার সুযোগ আছে। এবং সেটা যখন আমরা অ্যাভেল করব, তখন আসলে সেই আমাদের যে পদ্মা যদি আমরা সড়ক বা রেল যদি ইউজ করি, আমাদের যে রেল লাইনের উপর দিয়ে যে ট্রেনগুলো চলবে, সেই ট্রেনগুলো রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে মেনটেনেন্স, সব ক্ষেত্রে আমরা যে নাগরিক হিসেবে যে আমাদের যে আচারটা যেটা রাষ্ট্র প্রত্যাশা করে, সেই আচারটা আমাদের করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে রাষ্ট্রীয় দায়বদ্ধতা, নাগরিক হিসেবে দায়বদ্ধতা। আবার পাশাপাশি আমরা যারা বিভিন্ন ধরনের উদ্যোক্তা বা বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি সন্ধান করি, হ্যাঁ, আমরা যদি উদ্যোক্তা হই, তাহলে কিন্তু এই রিজিয়নে দক্ষিণ পশ্চিমাঞ্চল বা দক্ষিণাঞ্চলে আমাদের কিন্তু কর্মসংস্থানের পাশাপাশি কিন্তু প্রচুর অর্থনৈতিক সম্ভাবনার সুযোগ আছে। সেখানে আমাদের বিভিন্ন ধরনের ইতিমধ্যেই অর্থনৈতিক অনেক ধরনের ইন্ডাস্ট্রির কাজ চলছে, ইজেডগুলোর কাজ চলছে। সেজন্য আমাদের যারা বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, তারা সেই ধরনের শিল্পে নিজেকে উপযুক্ত করার জন্য যে নেসেসারি স্কিল, সেই স্কিলগুলো আমাদের নেওয়ার সুযোগ আছে। তো সেই জন্য আমরা যদি সেভাবে চিন্তা করি, আসলে আমরা অনেক সময় মনে করি আমরা যারা ঢাকার বাইরের মানুষ, কাজ করতে গেলে কর্মসংস্থানে ঢাকায় আসতে হবে। আমার মনে হয় আমাদের এই যে ঢাকার বাইরেও আমাদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। বিশেষ করে ইয়ং যারা আপনারা আছেন, আপনারা অবশ্যই স্কিল জেনারেট করবেন। যারা উদ্যোক্তা হবেন, তারা কিভাবে আপনাদের রিজিয়নে আপনারা নিজেরাই কর্মসংস্থান সুযোগ করার মতো বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারেন, সেটা চিন্তা করবেন। ইভেন আমাদের এগ্রো বেজ ইন্ডাস্ট্রির যেমন সুযোগ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সকল ধরনের আমাদের ইকোনমিক অপরচুনিটি তৈরি করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়ার সুযোগ থাকবে। রাষ্ট্র ইতিমধ্যে অবকাঠামোগত ইনসেন্টিভ, পরবর্তী পর্যায়ে ট্যাক্স ইনসেন্টিভ বা অন্যান্য যে ক্রেডিট ফেসিলিটি, সেগুলো রাষ্ট্র তৈরি করবে। এই জন্য আমাদের আসলে তৈরি হতে হবে। আমি বিশ্বাস করি দক্ষিণ পশ্চিমাঞ্চলের রিজনের জন্য এটা বড় সুযোগ। এই জন্য এবং ঢাকায় আসা লাগবে না। আমরা বারবার বলি বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে যে শুধু যোগাযোগের বিকেন্দ্রীকরণ না, অর্থনৈতিক সুযোগের বিকেন্দ্রীকরণ, এমপ্লয়মেন্টের বিকেন্দ্রীকরণ। তো সেই জন্যই অবশ্যই সেই রিজনের মানুষ সেটাকে কাজে লাগাতে গেলে তাদের নিজেদেরকেও সেই ভাবে তৈরি করে নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যারা ইয়াং আছেন, ইয়াংরাই জানে কীভাবে ডাইভার্সিফিকেশন করতে হয়। হ্যাঁ, এবং আমাদের এই রিজনাল যে অপরচুনিটি তৈরি হচ্ছে, সেটা কিন্তু শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল না, এমনও হতে পারে বাংলাদেশের অন্য অনেক অঞ্চলের মানুষ কর্মসংস্থানের জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবে। আমি বিশ্বাস করি সেই সুযোগগুলো আছে। তবে সামগ্রিকভাবে এটা আসলেই বাংলাদেশের একটা সক্ষমতা জায়গা
জায়গা তৈরি হয়েছে যে না আমরা এখন সারা বাংলাদেশে যে কোনো অঞ্চলে খুব দ্রুততম সময়ে যেতে পারি, আবার কোনো প্রয়োজনে ঢাকায় এসে আবার নিজের এলাকাতে ফেরত যেতে পারি। এটা আসলেই আমাদের পুরো দেশের জন্য একটা বড় পাওয়া। আমরা মনে করি সামনের দিনগুলোতে পদ্মা সেতু শুধু না, সারা বাংলাদেশে অন্যান্য যে অবকাঠামোগত যে লিঙ্কেজ তৈরি হয়েছে এবং অন্যান্য যে ইকোনমিক অপরচুনিটি তৈরি হচ্ছে ইজেড বা অন্য যত ধরনের সম্ভাবনার মাধ্যমে, সেটা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভবিষ্যতে অত্যন্ত একটা সুদূর প্রসারী ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আদিল মোহাম্মদ খান, অনেক সুন্দরভাবে এবং বড় করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। সবাই আশা করছি পরিষ্কার। এবারে আমরা চলে যাচ্ছি তোমার কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইম চৌধুরী, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমি এসেছি হচ্ছে বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে আনিমুল ইসলাম স্যারের কাছে, যে পদ্মা সেতু হওয়ার পরও আমাদের জিনিসপত্রের দাম এত বৃদ্ধি পাচ্ছে কেন? আমরা দুটো প্রশ্ন নেব। নেক্সট। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া ফ্রেন্ডিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট। আমার কোশ্চেন হচ্ছে আদিলুর রহমান স্যারের কাছে, পদ্মা সেতু কিংবা পদ্মা রেলপথের কার্যকারিতা বাড়াতে হলে জনগণের কি ধরনের সচেতনতা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাবিলা বিনতে নাহিদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার প্রশ্ন ছিল আদিলুর রহমান স্যারের কাছে, এক্সপ্রেস ওয়েগুলোকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি, যেহেতু আমরা জানি এখানকার ভাড়াও বেশি আর পাবলিক ট্রান্সপোর্টের সুবিধাগুলো পাচ্ছি না, তো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আর কেউ প্রশ্ন করতে চাও? This is Ashraf Salman from Green University of Bangladesh, Department of Sociology. So Sujin also discussed one thing, that we should develop our communication skill. So I want to ask one thing, Mr. Lilin, that he also mentioned that Bangladesh is totally different country. So there are some barriers like culture, religious, and other communication problem. So I want to ask him that, is there any other skill or is there anything we should more focus or we should develop so that they are so that they cannot face in next project? And we are hoping to our government, and we are going to work more mega project or other project with them, so that it is not going to be a problem in the future, and we should focus on this thing to develop ourselves. Did you catch my question, sir? Lilin, please answer his question. First of all, it's a good question. This is like, like a hope continues, okay? This question meaning. So this project is not a CIEC, it's final project in Bangladesh. In fact, Lily in Bangladesh, 8 years. And Inamfu be Bangladesh, 10 years more than. And Lusam be Bangladesh, 5 years. Shujing be Bangladesh for 2.5 years, Me Bangladesh 4.5 years. So but before we be Bangladesh, we are still in other countries, other projects. So Bangladesh comparison with other countries, there's a forever and the most magnificent advantage is Bangladesh, its politics is very stable and economics is very stronger, and population is higher moment in the future, and all infrastructure, even the esteem, concern, even about the habits of the cultures, always welcome Chinese people come here to invest and make some projects, not only for project but for other business. And most of them, for this, that's on this occasion, we now, not only our PMO, in fact, our division, like Division 1, Division 4, Division 5, Division 6, we have different team, explore, new projects. So this is the first answer, is that we have developed more projects in Bangladesh, and we will be stay here with the Bangladesh people together. And we hope you guys, in the future, join other projects with the CIC team together, because most of our teams, guys, Chinese guys, be Bangladesh more than 3 years, so they know your culture, they know your religion, they know your forbidden issues, and they extend and concern about their habits. So don't worry about this point. And the second part and the last part is, this project cannot be finished immediately. It will be continued, and a new project will be coming, because we build up regional headquarters in Bangladesh. Is a supporting its companies. So don't worry about anything. We still be here, and we will certainly and forever, as your wish, as my wish, be here with together with the Bangladesh people. So
for this opportunity of the jobs, the requirements of jobs, of course, will be coming, roaming, and more in the future. থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের ডক্টর আদিল মাহমুদ মোহাম্মদ খান স্যারের কাছে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল এক্সপ্রেসওয়ে নিয়ে। এক্সপ্রেসওয়েটা আসলে মূলত তৈরি করা হয়েছিল যে আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলে যে গাড়িগুলো বা ট্রাকগুলো বা বাসগুলো সেগুলো যেন ঢাকাকে বাইপাস করে আমাদের চট্টগ্রামের দিকে বা এদিকে যদি পদ্মা সেতু সেদিকটাতে যদি যাওয়ার জন্য। এখন তারপরেও এটা ঢাকা ট্রাফিক জ্যামের সলিউশন হিসেবে পরবর্তীতে ঢাকার ভেতরে তার বিভিন্ন র্যাম্প এসেছে। এখন এক্সপ্রেসওয়েকে সার্বজনীন করতে গেলে আমরা জানি যে এক্সপ্রেসওয়েতে সাধারণত ধনীদের ব্যক্তিগত যে গাড়িগুলো সেগুলো চলছে, কিন্তু আমরা বলেছি যে এক্সপ্রেসওয়েকে সার্বজনীন করতে গেলে অবশ্যই যেন আমাদের ইন্ট্রাসিটি বাস সেগুলো যেন চলাচল করে। বিআরটিসির পক্ষ থেকে বেশ কিছু বাস ইতিমধ্যেই এক্সপ্রেসওয়েতে চলছে। আমাদের মনে হয় সেটার ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কেননা আমাদের প্রচুর যাত্রী আছেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু এক্সপ্রেসওয়েটা ব্যবহার করতে চান। যেহেতু তাদের ব্যক্তিগত গাড়ি নেই, তারা দ্রুত গতিতে যেতে চান, সেটা আমাদের অবশ্যই এই বাস সার্ভিসটা চালু করা দরকার। এবং সামনে যখন সেটা যাত্রাবাড়ি পর্যন্ত, কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েটা আগামী বছর পুরোপুরি চালু হওয়ার কথা, তখন যাত্রাবাড়ি থেকে উত্তরাবাড়ি এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু দ্রুতগতিতে যাওয়ার সুযোগ তৈরি হবে। সেখানে যেন এই বাস সার্ভিসগুলো নিশ্চিতভাবে আসবে আমরা আশা করি। আরেকটা বিষয় যেটা হচ্ছে ম্যানেজমেন্ট, এক্সপ্রেসওয়ের র্যাম্পের আশেপাশে যে ম্যানেজমেন্টগুলো ঠিকমতো এখনও সেভাবে না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি উদাহরণ দিয়ে বলি, তেজগাঁ, খামারবাড়ি, ফার্মগেট এলাকাতে কিন্তু প্রচুর জ্যাম বেড়ে গিয়েছে। এখন সরকারের দায়িত্ব হবে নিচের এই যে ম্যানেজমেন্টটা, সেই ম্যানেজমেন্টটাতে গুরুত্ব দেওয়া। কেননা আপনি যদি এক্সপ্রেসওয়েতে যদি 15 মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট চলে আসলাম, কিন্তু সেখানে যদি আবার দীর্ঘ সময় আমাদের বসে থাকতে হয়, তখন আসলে আলটিমেটলি যে টোটাল যে আমার যে যাত্রাপথের যেই সময়টা সেটা সেভাবে কমবে না। এই জন্য সরকার এটাতে কাজ করা শুরু করেছে, কিন্তু এখানে আসলে আরও বড় স্কেলে কাজ করতে হবে। কেননা এই জায়গাটা ইতিমধ্যেই ঢাকার ট্রাফিক জ্যামের জন্য অনেকেই বলছে যে নতুন করে একটা এই পয়েন্টটাতে ট্রাফিক জ্যাম বাড়ছে, যেটার আবার রিপল এফেক্ট হিসেবে অনেক জায়গাতে সেই ট্রাফিক জ্যামটা ছড়িয়ে পড়ছে। এই জন্যই যে কোনো শহরের ভেতরে যখন আমরা কোনো একটা রাস্তা তৈরি করি বা নতুন যদি আর্ম তৈরি করি, তখন কিন্তু সেটার ইম্প্যাক্টটা থাকে, সেই ইম্প্যাক্টগুলোকে ম্যানেজ করতে হয়। সেটাই সেই জায়গাতেই আসলে ট্রাফিক ম্যানেজমেন্টটা একটা বড় বিষয় থাকে। আবার পাশাপাশি আমরা এখন যেটা প্রথম প্রশ্নকর্তা যেটা বলছিলেন যে পদ্মা সেতুকে কীভাবে আমরা আরও বেশি উপযোগিতায় কাজে লাগাতে পারি, বিশেষ করে আমি যদি বলি রেল নেটওয়ার্কটা যে সুবিধাটা তৈরি করে দিবে, সারা পৃথিবীতেই রেলের ব্যবহারকারী সাধারণত থাকেন মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা, কেননা রেল সবসময় থাকে সাশ্রয়ী একটা বাহন। আমি যেটা বলবো যে পদ্মা সেতু রেল নেটওয়ার্কটা যখন পুরোদমে প্যাসেঞ্জার সার্ভিসগুলো চালু হবে এবং একই সাথে মালবাহী সার্ভিস যেগুলো চালু হবে, সেটা সুফলটা নেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে যারা নর্মাল সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু চান যে যদি রেলের সার্ভিসটা ভালো হয় এবং তার ফ্রিকোয়েন্সি যদি ঘন ঘন যদি আমরা সেই সার্ভিসটা অ্যাভেল করা যায়, তখন কিন্তু মানুষ কিন্তু সড়ক পথের চেয়ে রেলপথকেই কিন্তু নিরাপদ ভাবেন। তো এবং সেজন্য ইতিমধ্যে যখন প্রথম দফা যখন আমরা দেখেছি রেলের একটা প্রস্তাবিত ভাড়া যখন এসেছিল, সেটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু কমেন্টস এসেছিল। পরবর্তীতে আমি গণমাধ্যমের মাধ্যমে দেখেছি যে কিছু ভাড়া কমানো হয়েছে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ বা সাধারণ মানুষের মতামতকে যে অনার করা, সেটাকে আমি পজিটিভলি দেখি। যে এখন আমি দেখেছি রিভাইজ একটা যে ভাড়ার তালিকাটা, সেটা প্রথমবার যেটা ভাড়াটা ছিল সেটাতে আরেকটু সাশ্রয়ী। এবং রেলের মূল বিষয়টাই থাকে মানুষজন চড়তে চায় নিরাপত্তার জন্য এবং সহজে যেতে চান। সেই জন্যই আমি আশা করব বাংলাদেশের রেলের সার্ভিস কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে। তো এখন সেই সার্ভিসগুলোকে যদি আমরা এই দক্ষিণ পশ্চিমাঞ্চলেও যদি আমরা সার্ভিসগুলোকে যদি গুণগত মানে নিয়ে আসতে পারি, সাধারণ মানুষের প্রচুর ডিমান্ড আছে এবং 100-150 কিলোমিটার বা যদি যশোর থেকে ধরি 170 কিলোমিটার 2.5 ঘন্টায় কিন্তু ট্রাভেল করার মতো সুযোগ আছে। তাহলে এই যে আমরা বিকেন্দ্রীকরণ, তাহলে দেখা যাবে এমন অবস্থা কেউ চাইলে কিন্তু যশোর থেকে দিনে এসে কাজ শেষ করে আবার খুব দ্রুত রেল সার্ভিসটাকে অ্যাভেল করে আবার সে নিজের এলাকাতে যেতে পারবেন। এই জন্যই রেলের যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বিশেষজ্ঞ আমি দেখেছি যে বলেছেন যে রেলটা সেই অর্থে লাভজনক হবে না। আমি সেখানে দ্বিমত করতে চাই যে কোনো ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করতে গেলে কিন্তু সরকারকে ইনভেস্ট করতে হয়। সেটা ইকোনমিক্যালি লাভজনক না হলেও বিশাল স্কেলে আমরা দেখি যে ইন দি লং রান সেই উপযোগটা বাড়বেই। সেজন্য রেলের প্যাসেঞ্জারের সংখ্যার চেয়েও এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যে আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনার যে সুযোগটা তৈরি হলো, এই কারণে রেল সংযোগটা যদি ইনিশিয়াল কিছু বছর যদি লাভজনক নাও হয় বা সেই অর্থে যদি কিছুটা যদি
আমাদের লস হয়, কিন্তু আমি নিশ্চিত বিশ্বাস করি 30-40 বছর যদি আমরা ডাউন দ্য লেন দেখি, তখন দেখা যাবে শুধুমাত্র এই যে রেল নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে সেটা সেই এলাকাতে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে দেবে। এই জন্যই আমরা সবসময় পরিকল্পনাবিদ হিসেবে আমরা দেশের অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এবং যোগাযোগের সুবিধার বিকেন্দ্রীকরণটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখি, এবং আমরা মনে করি এই যে রেল সংযোগটা যেটা চালু হয়েছে সেটা সারা বাংলাদেশের জন্যই আসলে একটা পজিটিভ একটা বার্তা নিয়ে আসবে। এবং এই জন্যই সারা বাংলাদেশে শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমরা মনে করি রংপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সারা বাংলাদেশের রেল নেটওয়ার্কটাকে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন রেল নেটওয়ার্ক তৈরি করা দরকার। সেই জন্য সারা বাংলাদেশে কিন্তু রেল নেটওয়ার্কের কাজ চলছে। যত দ্রুততার সাথে আমরা শেষ করতে পারবো, সারা বাংলাদেশ তার অর্থনৈতিক সুফল এবং যোগাযোগের সুফল পাবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। আমরা চলে এসেছি আজকে আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আজকে আমরা কথা বলছিলাম পদ্মা সেতুতে রেলপথের সংযুক্তির বিভিন্ন দিক নিয়ে। এ পর্যায়ে আমরা একদমই সমাপনী বক্তব্য বা আজকের পুরো আয়োজনে আসলে আমরা কতটুকু কি জানলাম শিখলাম সেটি নিয়ে একটি ওভারঅল আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সাইফুজ্জামান স্যারকে। থ্যাংক ইউ আরটিভির একটি সময় উপযোগী একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি মনে করি যে আমাদের এই আলোচনায় আমাদের দর্শকরা অনেক বিষয়ে পরিষ্কার হতে পেরেছেন এবং আজকে যে অগ্রগতি অগ্রযাত্রা সেটা সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছে। তো আমি আর আমাদের কোশ্চেনগুলো অনেক স্মার্ট কোশ্চেন ছিল এবং পিপল রিলেটেড কোশ্চেন ছিল। তো আমি ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা এখানে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা পাবলিকের কথা চিন্তা করে কোশ্চেনগুলো করেছে। একটা বিষয় একটু সংযোজন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক স্টুডেন্ট চাইনিজ কোম্পানি চাকরি বা বিভিন্ন বিষয়ে একটু কিউরিওসিটি দেখিয়েছে। এখানে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে আমাদের দেশের মতো এরকমের চাকরির ব্যবস্থা আসলে বিদ্যমান নাই। এখন সব হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে গিয়েছেন, এটা হচ্ছে আধুনিক স্মার্ট সিস্টেম। এইখানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে চাইনিজরা লোকাল যে রিক্রুটটা করেছে এটা সরাসরি তারা করে না, এটা ঠিকাদার কোম্পানির মাধ্যমে তারা এখানে রিক্রুটমেন্টটা করেছে, এটা আমার ধারণা। তো আমি কথা বাড়াবো না। বাংলাদেশ একসময় স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল, বাংলাদেশের সামনে কোনো সম্ভাবনা ছিল না। আমরা সারা বাংলাদেশে একযোগে একবারে 570 জায়গা বোমা বিস্ফোরণ হতে দেখেছি। আমরা আদালত চত্বরে বোমা বিস্ফোরণ করে বিচারপতিকে হত্যা করতে দেখেছি। আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের মাজারে বোমা বিস্ফোরণ করে ব্রিটিশ অ্যাম্বাসেডারকে হত্যা করার চেষ্টা করতে দেখেছি। আমরা জাপানিজদেরকে হত্যা করবার জন্য হলি আর্টিজনে আমরা নৃশংসভাবে হত্যা করতে দেখেছি। সেই অন্ধকার যুগ থেকে বাংলাদেশ এখন বের হয়ে এসে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছে। আমরা মনে করি যে আমাদের আগামী দিনের যে বাংলাদেশ, আমরা যে ভাবনা যে স্বপ্ন, সেটা আমাদের বর্তমান প্রজন্ম আজকে যারা শিক্ষার্থী হিসেবে আমাদের সাথে অংশ নিয়েছেন তারা সেই উন্নয়নের সেই সতীর্থ হিসেবে তারা সেই কাজটি, আমরা যে কাজটি তাদের হাতে দিয়ে যাচ্ছি সেটা সফলতার সাথে সেটা সম্পূর্ণ করবে। আমি চাইনিজ কোম্পানি যারা আছে সিআরসি, আমার সৌভাগ্য হয়েছিল যে তাদের ইনভাইটেশনে আমাদের রেলমন্ত্রীর সাথে তাদের কোম্পানি ভিজিট করার চীনে। আই ওয়েন্ট চায়না উইথ আওয়ার রেলওয়ে মিনিস্টার। তো আমি আশ্চর্য হয়েছি 2009 সালে তারা মাত্র 16 জোড়া স্পিড ট্রেন দিয়ে জার্মান থেকে স্পিড ট্রেন নিয়ে এসে তারা তাদের যাত্রা শুরু করেছিল। এখন তাদের কয়েক হাজার রেল আছে। তো ইচ্ছা থাকলে মানুষের কাছে অসম্ভব কিছু নয়। তো আমরা আমাদের বাংলাদেশকে আমরা আধুনিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হতে হলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা স্মুথ হওয়া লাগে। আমরা আশাবাদী যে আমাদের 18 কোটি মানুষ, আমরা কেন রেলে লাভ করতে পারবো না? 3 কোটি 1.5 কোটি 70,000 মানুষ, 70 লাখ মানুষ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ যদি ট্রেন লাভজনক করতে পারে, আমরা পারবো না কেন? এবং আমরা সেই জায়গা পৌঁছাতে পারবো। আজকে যারা আলোচক হিসেবে এখানে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা এবং আপনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার উপস্থিতি আমাদের আজকের এই আয়োজনকে অনেক ঐশ্বর্যমণ্ডিত করেছে এবং আপনার চোখে স্বপ্নগুলোই আসলে বিচ্ছুরিত হচ্ছে আগামী প্রজন্মের চোখে চোখে। দীর্ঘ সময়ের বিচ্ছিন্নতা ঘুচিয়ে প্রমত্তা পদ্মার বুকে মাথা তুলে দাঁড়িয়ে পদ্মা বহুমুখী সেতু।
যা বাংলাদেশের মর্যাদা এবং গৌরবের প্রতীক। অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতার জন্য পদ্মা সেতু বাংলাদেশের গর্ব। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু চীনের সহযোগিতায় নির্মিত এই অবকাঠামোর মধ্য দিয়ে দেশের শেষ গুরুত্বপূর্ণ ভৌগোলিক বাধা দূর এবং একটি সমন্বিত ও একীভূত অর্থনৈতিক উন্নয়নের সুযোগ উন্মোচিত হয়েছে। এটি বাংলাদেশের শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নেও অন্যতম পূর্বশর্ত। অগ্রযাত্রার ধারাবাহিকতায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পও দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বাস্তবে রূপ নিয়েছে। সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের গ্লোবাল ওয়াচ অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক।